ঠিক রাত 10টা খবর দিন পরে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, বছর শেষ হতে চলেছে এবং সামনের বছরই ভোটের বঙ্গে ফের অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ধ্যে 7:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন। 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাতেই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সরাসরি চলে যাব, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এই যে বিজেপি অফিসে আমরা যে মিটিং দেখলাম অমিত শাহ করলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কারা ছিলেন এই বৈঠকে উপস্থিত এবং এই বৈঠকে ঠিক কি বার্তা দিলেন অমিত শাহ? দেখো, বৈঠক এখনো পর্যন্ত চলছে। দ্বিতীয় দফার বৈঠক চলছে। প্রথম দফায় কোর কমিটির বৈঠক হয়েছে এবং কোর কমিটির সঙ্গে অবশ্যই রাজ্য কমিটির যারা পদাধিকারী তারা উপস্থিত ছিলেন এবং প্রথম দফার বৈঠকে উপস্থিত ছিলেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, সতীশ ধন্ত, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো নেতৃত্ব, যারা মূলত এরাজ্যের সার্বিক পরিস্থিতি কি, এরাজ্যে বিজেপির মাটি কোন জায়গায় শক্ত এবং অবশ্যই বিজেপির যে সমস্ত শক্ত জমি ছিল রানাঘাট, নদিয়া, মতুয়াগড় থেকে আরম্ভ করে জঙ্গলমহল কিংবা উত্তরবঙ্গ, সেই সমস্ত জায়গায় বিজেপির প্রাধান্য কতখানি রয়েছে এখনো পর্যন্ত। এবং উল্লেখযোগ্যভাবে মিটিংয়ে উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক এবং সেই বৈঠকে মূলত প্রথম দফার বৈঠকে মূলত কোন জায়গার পরিস্থিতি কি সে বিষয়ে অমিত শাহ খোঁজ খবর নিয়েছেন বলে বিজেপি সূত্রে খবর। দ্বিতীয় দফার বৈঠকে উপস্থিত রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব এবং তার সঙ্গে অবশ্যই জোন কনভেনার বেশ কয়েকজন উপস্থিত রয়েছেন। সোশ্যাল মিডিয়ার তরফ থেকে উপস্থিত রয়েছেন কয়েকজন প্রতিনিধি এবং তাদের সঙ্গে মূলত অমিত শাহ এ বিষয়ে আলোচনা করছে বলে বিজেপি সূত্রে খবর যে আগামী 26 নির্বাচনের লক্ষ্যে বিজেপি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কিভাবে ব্যবহার করবে। ইতিমধ্যেই আমরা দেখেছি বিজেপি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ কয়েকটি ভিডিও আকারে প্রকাশ করেছে রাজ্য সরকারের বিরুদ্ধে ওটা একাধিক দুর্নীতির অভিযোগকে এবং সেই ভিডিওগুলিকে আরো কি কি মাধ্যমে তারা ব্যবহার করতে পারে, আরো কিভাবে রাজ্যের একেবারে প্রান্ত, রাজ্যের বিভিন্ন কোণা পর্যন্ত পৌঁছে যেতে পারে রাজ্যের প্রান্তিক মানুষ, যে মানুষটির হাতে মোবাইল ফোন নেই তার কাছে কিভাবে সেই ভিডিও বা সেই বার্তা পৌঁছে দেবে সোশ্যাল মিডিয়া মাধ্যম কিংবা রাজ্যের নেতৃত্ব পথসভা কিংবা পরিবর্তন সংকল্প যাত্রার মাধ্যমে, সেই সমস্ত বিষয়ে এই মুহূর্তে অমিত শাহের সঙ্গে আলোচনা চলছে রাজ্য বিজেপির পদাধিকারী এবং সোশ্যাল মিডিয়া পদাধিকারীদের সঙ্গে, এমনটাই বিজেপি সূত্রে খবর। অন্যদিকে আরও একটি উল্লেখযোগ্য বিষয়, এসআইআর আবহে অমিত শাহের এই আশা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আগামীকাল অমিত শাহ সাংবাদিক সম্মেলন করবেন এবং তারপর অলটিয়ারে বা যে দু দফার সাংগঠনিক বৈঠক রয়েছে এবং সেই দু দফার বৈঠকের মধ্যে তিনি অবশ্যই বিধায়ক সাংসদদের সঙ্গে আলোচনায় বসবেন এবং অবশ্যই কোন জোনে কি রিপোর্ট রয়েছে সে বিষয়েও তিনি বিস্তারিত আলোচনা করবেন বলেই বিজেপি সূত্রে খবর। এবং আগামীকাল দ্বিতীয় দফায় অমিত শাহ আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক সারবেন সল্টলেকের একটি হোটেলে এবং নিউ টাউনে হোটেলে ফিরে তিনি অবশ্যই যে আরএসএস এর সঙ্গে বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যে সমন্বয় বৈঠক সারবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কিছুদিন আগেই আমরা দেখেছি শতায়ু সংঘ, যেখানে উপস্থিত ছিলেন মোহন ভাগবত স্বয়ং, কলকাতার সায়েন্স সিটিতে হয়ে গিয়েছে সেই কর্মসূচি। তার পরবর্তী সময়ে অমিত শাহের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে সমন্বয় বৈঠক সেটিও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। এবং আগামী পরশু অর্থাৎ 31শে ডিসেম্বর অমিত শাহের শেষ দিন এবারের বঙ্গ সফরে, এবছরের বঙ্গ সফরে, এবং সেখানে তিনি সায়েন্স সিটিতে উপস্থিত থাকবেন কর্মী সম্মেলনে, যে কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন মণ্ডল সভাপতিরা এবং তার সঙ্গে অবশ্যই উপস্থিত থাকবেন বর্ধিত রাজ্য কমিটির যারা সদস্য রয়েছেন, পদাধিকারী রয়েছেন, তারা প্রত্যেকেই। এবং সেখানে একেবারে তৃণমূল স্তরে বিজেপির হাল কি সে বিষয়টি বুঝে নিতে চাইছেন বিজেপির রাজনৈতিক চাণক্য এবং দিল্লি থেকে উড়ে এসে তিনি এ বিষয়ে এই যে সফর, গোটা যে তার 3 দিনের সফর, সেই সফরে বেশ কয়েকটি সাংগঠনিক বৈঠকের মাধ্যমে রাজ্যে বিজেপির হাল কি, রাজ্যে বিজেপি এসআইআর আবহে কতটা ফায়দা তুলতে পারলো, মতুয়াগড়ের কি অবস্থা সে বিষয়ে যেমন রিপোর্ট নেবেন বলে বিজেপি সূত্রে খবর, ঠিক তেমনই বিজেপি রাজ্য নেতৃত্ব এই মুহূর্তে বেশ খানিকটা দিশাহীন হয়ে পড়েছে সিএএ, নাগরিকত্ব এবং মতুয়া ইস্যু নিয়ে। বেশ কয়েকটি বিজেপি নেতার মুখে সে বিষয়ে আলটপকা মন্তব্য শোনা গিয়েছে। সেই মন্তব্যগুলিকে প্রতিহত করার জন্য কিভাবে তারা রাজ্য নেতৃত্ব আগামী দিনে কাজ করবে, মতুয়াগড়, উত্তরবঙ্গ, ঝাড়গ্রাম অর্থাৎ যে সমস্ত জঙ্গলমহলের অঞ্চলগুলি রয়েছে যেখানে বিজেপি মূলত গত নির্বাচনে 21 কিংবা 24 তারিখে ভালো ফলাফল করেছিল, সেই নির্বাচনী এলাকাগুলিতে বিজেপির ফল কিভাবে আরো ভালো করা যায় এবং যেগুলিতে কম ব্যবধানে জয় হাতছাড়া হয়েছিল সেগুলিতে কিভাবে জয় নিশ্চিত করা যায় 26 নির্বাচনে, সে বিষয়ে টোটকা দিতে পারেন অমিত শাহ আগামী 2 দিনের সাংগঠনিক বৈঠকে। আজও যে সাংগঠনিক বৈঠক চলছে সেখানে অবশ্যই 26 নির্বাচনের লক্ষ্যেই চলছে বৈঠক, এমনটাই বিজেপি সূত্রে খবর। বেশ।
মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি ভেঙে লুটে তছনছ করছে বলে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বিজেপিকে আক্রমণ মমতার। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি, আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক অর্থে অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেবের মাটির মানুষ আমরা, স্বামীজির মাটির মানুষ আমরা, সব ধর্মকে ভালোবেসে। এমন কোনো ধর্ম আমায় দেখাতে পারবেন না যার প্রোগ্রামে আমি যাই না। যখন আমি গুরুদ্বারায় যাই আমায় মাথা ঢেকে যেতে হয়। কই তখন তো তোমরা আমাকে কিছু বলো না, তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন? আমি চাদরটা গায়ে দিয়ে এসছি কেন জানেন? কারণ মা দুর্গার শিলান্যাস হচ্ছে। এটা আমাদের ধর্ম শিক্ষা যে কেউ আমরা হিন্দুরা মেয়েরা দেখবেন যখন পুজো হয় মাথায় কাপড় দেয় বউরা, গাটা ঢেকে নেয়, কারণ হচ্ছে এটা ওদের কালচার। সব ধর্মেই কোনো না কোনো কালচার আছে। সেই কালচারটা আমি যদি বলি মানবো না, হয় কখনো? ভেঙে দিচ্ছে, লুটে নিচ্ছে, তছনছ করে দিচ্ছে। কে থাকবে কে থাকবে না, কত মানুষ আজকে অসহায়। আমি মা দুর্গার কাছে শুধু প্রার্থনা করব, জাগো মা, অশুভ শক্তির বিনাশ করো, অসুরদের বিনাশ করো, দানব শক্তির বিনাশ করো, মানবিক প্রাণ ফিরিয়ে দাও, মনুষ্যত্বকে বাঁচিয়ে দাও। বাংলাকে অপমানের অভিযোগে সরব মুখ্যমন্ত্রীর গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মনে রাখবেন, সহ্য করছি, ধৈর্য ধরছি, সহ্যেরও একটা লিমিট থাকে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা সাপ তাকে গিয়ে বলেছিল, আপনি তো আমাকে কামড়াতে বারণ করেন, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে সবাই খুব মারে জানেন। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আমি তোমায় মারতে বারণ করেছি, আমি তোমাদের তো ফোঁস করতে বারণ করিনি। ফোঁস কিন্তু থাকবে, জেনে রেখে দিন। বাংলার মাটি মাথা নত করে না। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়, এর জন্য লড়াই চলছে এবং চলবে। কাল বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়, আগামীকাল বাঁকুড়ায় জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরসিংহপুর ময়দানে রাজনৈতিক জনসভা রয়েছে। সভাস্থল আজ পরিদর্শন জেলা প্রশাসনের শীর্ষ নেতৃত্বের। কাল দুপুর 12টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন বাঁকুড়ায়, এমনটাই জানা যাচ্ছে। এসআইআর আবহেই ভোটের প্রচার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। বিধানসভা ধরে ধরে কোঅর্ডিনেটরের তালিকা প্রকাশ, তৃণমূলের প্রচার কোঅর্ডিনেটরদের তালিকা প্রকাশ। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এসআইআর আবহেই ভোটের প্রচার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। বিধানসভা ধরে ধরে কোঅর্ডিনেটরের তালিকা প্রকাশ, তৃণমূলের প্রচার কোঅর্ডিনেটরদের তালিকা প্রকাশ। আর প্রচার কোঅর্ডিনেটরের নাম প্রকাশ করা হয়েছে। 34 জনের নাম রয়েছে তালিকায়। তৃণমূলের প্রচার কোঅর্ডিনেটরদের তালিকায় 34 জন। এসআইআর আবহেই ভোটের প্রস্তুতি, 26-এর প্রচার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। বিধানসভা ধরে ধরে কোঅর্ডিনেটরের তালিকা প্রকাশ, তৃণমূলের প্রচার কোঅর্ডিনেটরদের তালিকা প্রকাশ। 34 জন প্রচার কোঅর্ডিনেটরের নাম প্রকাশ করেছে তৃণমূল। এই হলো নিউটাউনের দুর্গা অঙ্গন, ঠিক এইভাবেই তৈরি হবে। শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ। হিটকোর তত্ত্বাবধানে প্রায় 18 একর জায়গার উপর গড়ে উঠবে দুর্গা অঙ্গন। মুখ্যমন্ত্রী জানান, সারা বছর 365 দিনই দর্শনার্থীরা আসতে পারবেন এই দুর্গা অঙ্গনে। প্রতিদিন 1 লক্ষ দর্শনার্থীর আসার ব্যবস্থা করা হবে এই দুর্গা অঙ্গনে। মুখ্যমন্ত্রী বলেন, এই দুর্গা অঙ্গনই হবে বাংলা সংস্কৃতির মিলনস্থল। একই সঙ্গে নতুন কর্মসংস্থানও হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিবের নেতৃত্বে ট্রাস্ট সবকিছু দেখাশোনা করবে। আগামী 2 বছরের মধ্যে দুর্গা অঙ্গন সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা করা হয়েছে। আজকের এই দিনটি আমি মনে করি আমাদের সকলের কাছে এক ঐতিহাসিক দিন।
এবং আমাদের বাংলার পালঙ্কে আরেকটি মুকুট। বলতে পারেন দুর্গাপুজো তো ঘরে ঘরে হয়, পাড়ায় পাড়ায় হয়, ক্লাবে ক্লাবে হয়, তা সত্ত্বেও আর একটা দুর্গাঙ্গন করার প্রয়োজন কোথায়? প্রয়োজন এই কারণে, যেটা আমাদের জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর কাছ থেকে যে সম্মান পেয়েছি, সেই সম্মানটাকে সংরক্ষিত রাখার জন্য আজকের দিন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দুর্গা অঙ্গন 365 দিনই আপনারা দেখতে পাবেন। হয়রানির হিয়ারিং, এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। হাওড়ার আমতায় বৃদ্ধের মৃত্যু, পরিবারের দাবি হিয়ারিং এর নোটিশ পাওয়ায় আতঙ্কে ভুগছিলেন তিনি। কল্যাণীতে হিয়ারিং থেকে ফেরার পথ মৃত্যু অসুস্থ বৃদ্ধের, আর পরিবারের দাবি দুশ্চিন্তায় আরও শরীর খারাপ হয় আর তাতেই মৃত্যু। হাওড়ার আমতার বাসিন্দা জামাত আলী, হিয়ারিং এ ডাকা হয় বৃদ্ধকে। পরিবারের দাবি সেই আতঙ্কে সোমবার তার মৃত্যু হয়। শেখ জামাত আলীর বয়স 61, 2002 তালিকায় নাম নেই। শুনানির জন্য 31 ডিসেম্বর জামাতকে ডাকা হয়। পরিবারের দাবি নোটিশ পেয়ে টেনশনে ভুগছিলেন বৃদ্ধ। সোমবার ভোরে আতঙ্কে তার মৃত্যু হয়। চিঠি দিয়ে তারা রেজিস্টার করে মারা গেছে, তো আমরা কি করে খাবো? আমার একটাই রোজগার করে আনতো, আমরা খেতুন। তোমার এবারে বাংলাদেশে নিয়ে যাবে, তোমার কোনো ডকুমেন্ট পাই না, কিছু রোগ না, কিছু হয়নি। কল্যাণী বিধানসভার কাঁচরাপাড়া পঞ্চায়েতের চর যদুবাটির বাসিন্দা জহরলাল মাহাতো, বয়স 72। 2002 তালিকায় নাম আছে বৃদ্ধের। তারপরেও বৃদ্ধকে শুনানিতে ডাকা হয়। পরিবারের দাবি এমনিতেই অসুস্থ ছিলেন। রবিবার শুনানি থেকে ফিরে আরো অসুস্থ হয়ে পড়েন। সোমবার মৃত্যু হয় জহরলালের। এসআইআর নিয়ে দুশ্চিন্তা থেকেই মৃত্যু বলে দাবি পরিবারের। ওই হারিয়ে এসে একটু শরীর খারাপ হয়েছে। দুই নাম ছিল বাবা? হ্যাঁ। গাড়ি কি কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, বলছিল কি একটু বুকটা ব্যথা করছে। ভয়ে? হ্যাঁ, ভয়ে অনেক লাইন ছিল। আচ্ছা। আমতা থেকে সন্তু মালিক, কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। BLA 2 নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। ভোট গ্রহণের সময় BLA 2 থাকতে পারলে শুনানির সময় কেন নয়? সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। ময়দানে তৃণমূল দিকে দিকে বিক্ষোভ, পাল্টা জেলা শাসকদের কড়া বার্তা নির্বাচন কমিশনের। BLA 2রা শুনানিতে ঢুকলে BLOর বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। এসআইআর চলাকালীন এবার BLA 2 নিয়ে গরম বঙ্গ রাজনীতি। বিধানসভা কেন্দ্র ভিত্তিক দলীয় এজেন্টরা হলেন BLA 1, বুথ ভিত্তিক এজেন্টরা হলেন BLA 2। এসআইআর এর শুনানি শুরুর দুদিনের মাথায় রবিবার দলের 1 লক্ষ নেতাকর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ভোট গ্রহণের সময় BLA 2 থাকতে পারলে শুনানির সময় কেন থাকতে পারবেন না? সব BLA 2 উপস্থিত থাকবেন। অনুমতি না দেওয়া হলে আইনতভাবে মোকাবিলা করা হবে। BLA 2রা ইআরওকে বলবেন লিখিত নির্দেশ দেখাতে। আমরা তো বলছি না শুধু তৃণমূল কংগ্রেসের BLA 2 থাকুক, আমরা বলছি সব দলের BLA 2 থাকবে না কেন? আপনার অর্ডার কোথায় যে BLA 2 ঢুকতে পারবে না? আপনি অর্ডার দেখান। এই মুহূর্তে কমিশনের যেটা নির্দেশাবলী এসছে আর কি, সেখানে কিন্তু BLA 2 কেন, যারা হিয়ারিং এর সঙ্গে যুক্ত নয় এমন কোনো ব্যক্তি ওখানে থাকতে পারবেন না। শীর্ষ নেতৃত্বের বার্তা, তারপরই ময়দানে তৃণমূল। BLA 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে একের পর এক জেলায় তৃণমূলের বিক্ষোভ। বিক্ষোভের জেরে বহু জায়গায় বন্ধ হয়ে যায় শুনানি। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিক্ষোভের জেরে ঘণ্টা খানেক শুনানি বন্ধ থাকে চুঁচুড়া মগরা ব্লক অফিসে। থাকবে ভেতরে হিয়ারিং এ, আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। হুগলির ধনেখালিতেও তৃণমূল বিধায়ক অসীমা পাত্রর বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শুনানি।
বিএলএ 2 থাকবে, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক, এনি পলিটিক্যাল পার্টি থাকবে। এই পরিস্থিতিতে সিইওর দফতরে জেলা শাসকদের দেওয়া বার্তায় বলা হয়েছে, শুনানি কেন্দ্রে কোনোভাবেই বিএলএ 2দের ঢুকতে দেওয়া যাবে না। জেলা শাসকদেরই এটা নিশ্চিত করতে হবে। শুনানি প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় সেটাও দেখতে হবে। বিএলএ 2রা শুনানি কেন্দ্রে ঢুকলে ইআরও, এইআরও এবং বিএলওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিউজ 18 বাংলা। হিয়ারিং হয়রানি রুখতে গাইডলাইন কমিশনের এবং কমিশনের যে নয়া গাইডলাইন তা পাঠানো হয়েছে বিডিওদের, জেলা শাসকদের পাঠানো হয়েছে এবং নয়া যে গাইডলাইনে ঠিক কি কি উল্লেখ করা হয়েছে কমিশনের তরফে জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, গত শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে একটি গাইডলাইন দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 2002 এর ভোটার তালিকায় যাদের নাম রয়েছে কিন্তু হার্ড কপিতে নাম থাকা সত্ত্বেও যাতে বিএলও অ্যাপে নাম আপলোড হয়নি, তাদের যাতে কোনো রকম হয়রানির শিকার না হতে হয় নোটিশ পাওয়ার পরেও, সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। পাশাপাশি আজকে যে গাইডলাইন পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে, সেখানে বলা হয়েছে যে 85 বছর বেশি বা তার বয়স্ক ভোটারদের ক্ষেত্রে যদি তাদের শুনানির নোটিশ এসে থাকে, তাহলে বিএলও সেই ভোটারদের ফোন করে বলেন যাতে তাদেরকে শুনানি কেন্দ্র পর্যন্ত আসতে হবে না, তার বদলে কমিশন তাদের বাড়িতে গিয়ে শুনানি করবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে গিয়েই শুনানি করবে, সেই নির্দেশই কমিশনের তরফে দেওয়া হয়েছে। পাশাপাশি গত শুক্রবার যে গাইডলাইন দেওয়া হয়েছিল যে 2002 এর তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকায় যাদের মিল নেই, বিশেষ করে দেখা যাচ্ছে হার্ড কপিতে নাম রয়েছে কিন্তু বিএলও অ্যাপে নাম নেই, তাদের যাতে হিয়ারিং নোটিশ তাদের নামে তৈরি থাকলেও যাতে বিএলওরা ফোন করে জানিয়ে দেয় তাদের হিয়ারিং অবধি আসতে হবে না, সেই নির্দেশও কমিশনের তরফে দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে 85 বছর বয়সী বা তার থেকে বেশি বয়স্ক ভোটার বা যারা শারীরিক প্রতিবন্ধী বা যারা অসুস্থ, তাদের যাতে ভোটার কেন্দ্র পর্যন্ত না আসতে হয় সেজন্য বিএলওদের ফোন করে জানানো। আর পাশাপাশি 2002 এর তালিকায় যাদের হার্ড কপিতে নাম রয়েছে কিন্তু বিএলও অ্যাপের নাম নেই, তাদেরও যাতে হিয়ারিং কেন্দ্র পর্যন্ত না আসতে হয় সেটাও বিএলওকে ফোন করে জানাতে হবে সংশ্লিষ্ট ভোটারদের। এই নির্দেশই জেলা শাসকদের দেওয়া হয়েছে। বেশ, তৃণমূলের দাবি মেনেই নয়া গাইডলাইন এক্সে পোস্ট করে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেই কথাটা তৃণমূল কংগ্রেস বলছিল যে যারা 85 বছরেরও বয়স বেশি, দুর্বল, অসুস্থ, প্রতিবন্ধী মানুষ, তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করতে হবে, এটা আমাদের দাবি ছিল। সেই দাবিকে মান্যতা দিয়ে আজকে ইলেকশন কমিশন নোটিশ দিয়ে বলেছে যে যাদের কাছে হিয়ারিং এর নোটিশ গিয়েছিল 85 বছর সিনিয়র সিটিজেন কিংবা প্রতিবন্ধী মানুষ কিংবা যারা অসুস্থ, তারা যেন হিয়ারিং এ না আসেন, তাদের কাছে হিয়ারিং করার জন্য ইলেকশন কমিশন পৌঁছে যাবে। মোদি অধীর বৈঠক, আগামীকাল প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক। এসআইআর, মতুয়াদের নাগরিকত্ব সহ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হামলার নিয়ে কথা। সকাল 10:30টায় মোদির বাসভবনে অধীর চৌধুরী। উড়িষ্যায় আমাদের জেলার একটা যুবককে পিটিয়ে মেরে দেওয়া হলো, সেই বিষয়ে কথা বলতে আমি আগামীকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার কাছে আমি সময় চেয়েছি। যদি তার কাছে দেখা করার সুযোগ পাই, আগামীকাল তাকে দেখা করার সুযোগ চেয়েছি। কোনো বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যাতে কোনো অন্যায় না হয়, সেই বিষয়টা আমি ভারত সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমি তুলে ধরতে চাই। মতুয়া সম্প্রদায়ের বিরাট একটা অংশের মানুষের একটা আশঙ্কা যে এসআইআর প্রক্রিয়া তাদের নাম বাদ যাচ্ছে। আমি তাদের এই আশঙ্কার সঙ্গে সহমত পোষণ করে তাদের আন্দোলনে সামিল হয়েছি। মিনিস্ট্রি অফ হোম অর্থাৎ গৃহমন্ত্রীকেও এই বিষয়ে আমি চিঠি দিয়েছি। যখন অমিত শাহ গৃহমন্ত্রী ভারতবর্ষের পশ্চিমবঙ্গে, তাকে আবার আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষের একটাও যেন বৈধ ভোট যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায়, সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। উন্নাও ধর্ষণে অভিযুক্ত জামিন খারিজ কুলদীপ সিং সেঙ্গারের। দিল্লি হাইকোর্টের রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। সব পক্ষকে নোটিশ জারি সুপ্রিম কোর্টের। 4 সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চে। 3 বছরে 4 বার জেলমুক্ত হন कुलदीप सिंह सेंगार। बिल्कुल हमें इसको विक्ट्री नहीं कहना चाहिए, मैं इसको विक्ट्री नहीं कह रहा हूं। ये एक छोटा सा सांस लेने का मौका विक्टिम और उसको परिवार को मिला है। इसके अलावा इस फैसले को मैं कुछ भी नहीं देख सकता। सीबीआई ने
बहुत लिमिटेड पॉइंट पे स्टैंड लिया है उन्होंने, और जो हमारे सबसे मजबूत ग्राउंड थे उनको रेज ही नहीं किया। बच्ची और इसके परिवार के खिलाफ इतने ज्यादा अत्याचार हुए हैं, इतने ज्यादा सबूत मौजूद हैं, अगर इतनी सी भी बात की जाएगी ना तो कोई भी जज, कोई भी अदालत इस बच्ची के ही पक्ष में फैसला देगी। इस जजमेंट को हम क्रिटिसाइज कर रहे थे कि ये जो दिल्ली हाईकोर्ट की जजमेंट थी वो इतनी महान दयालुता जो दिखाई थी इस कॉन्विक्ट को, कुलदीप सिंह सेंगर को, जो थ्रेट परसेप्शन की बात की है वो बिल्कुल परवर्स है। सुप्रीम कोर्ट का बहुत धन्यवाद, उनको सीधा फांसी हुए। इनके वकीलों ने मेरी सिक्योरिटी हटा के मेरे घर में गुंडे, यहाँ पे दिल्ली में गुंडे मारने के लिए गए थे 4 बार। दिल्ली सरकार, यूपी सरकार, सिक्योरिटी चाहिए। मेरा बच्चा पढ़ने जाते 2 मेरे देवर का बेटा है, मेरा बेटा है, मेरे बच्चे हैं, इनको एकदम सेफ रखा जाए। नौकरी मेरे बच्चों को, पीड़िता को दिया जाए। एक बच्चे, मेरा बच्चा अभी पढ़ लिख रहा है, उसको भी सोचा जाए, उसको बच्चे को, मेरे बच्चे के बारे में। 3 বছরে 4 বার জেলের বাইরে কুলদীপ সিং সেঙ্গার। 27 জানুয়ারি 1 ফেব্রুয়ারি পর্যন্ত, আবার 2024-এর 11 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর এবং 23 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর 4 বার জেল মুক্তির আদেশ, 23 দিন জেলের বাইরে।